আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন SSBCL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। এবারের আয়োজন এই দিনে এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি। ইতালির জনক বলে যার পরিচিতি জোসেফ গারিবালদি কত জনপ্রিয় ছিলেন তা সত্যি এক বিস্ময়কর গল্প। 1882 সালের 2 জুন যেদিন তার অকস্মাৎ মৃত্যু হয় সেদিন সারা দেশে মুহূর্তে থমকে গিয়েছিল। ইতালির জনক গারিবালদির জন্ম হয়েছিল 1807 সালের 22 জুলাই। বিভিন্ন যুদ্ধে তিনি এমন অসম্ভব কৃতিত্ব প্রদর্শন করতে লাগলেন যে অনেকের ধারণা হতে লাগলো তিনি হয়তো কোনো মানুষ নন, অলৌকিক ক্ষমতার অধিকারী কোনো অতিমানব। একজন বিদেশি সেনানায়কের পক্ষে এ ছিল মস্ত এক গৌরব। এরপর একের পর এক যুদ্ধে বীরত্বের কারণে সম্মানিত হচ্ছিলেন তিনি। একসময় রণক্ষেত্র ছেড়ে আত্মনিয়োগ করেন কৃষিকাজে। বছর 5 পরে ইটালিতে শুরু হয় জাতীয় জাগরণ। তিনি নিরিবিলি শান্তির নীড় ছেড়ে আবার ফিরে এলেন স্বাধীনতা রণাঙ্গনে। তিনি ইচ্ছে করলেই তখন নিজেকে সমগ্র ইটালির সম্রাট বলে ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এমন নিঃস্বার্থ বীর আর দেশপ্রেমিকের দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। সবকিছু প্রত্যাখ্যান করেও তিনি পেয়েছেন দেশবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজ ইতালির প্রতিটি নাগরিকের কাছে গারিবালদি এক রূপকথার মহান নায়ক বলে পরিচিত। মৃত্যুদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এবারের আয়োজনে থাকছে সম্ভাবনার বাংলাদেশ। বাংলাদেশের অনেক সম্ভাবনাময় একটি খাত হচ্ছে পর্যটন শিল্প। সারা দেশেই ছড়িয়ে আছে অনেক দর্শনীয় ঐতিহাসিক স্থান। আজ সম্ভাবনার বাংলাদেশে থাকছে পার্বত্য শহর রাঙামাটি নিয়ে একটি প্রামাণ্যচিত্র। রাঙামাটি বাংলাদেশের এমন এক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা যেখানে একই সঙ্গে পাহাড় আর জলের যুগলবন্দি চোখ জুড়িয়ে দেয়। শহরটি একদিনেই ঘুরে দেখা সম্ভব। রাজবন বিহার, ঝুলন্ত সেতু, আদিবাসী সাংস্কৃতিক জাদুঘর, পাহাড়ের আঁকাবাঁকা পথ সবকিছুই আপনার মনকে ছুঁয়ে যাবে। শহর থেকে নৌপথে ঘুরে আসতে পারেন শুভলং ঝর্ণা, পেদাটিংটিং, চাংপাং ও টুকটুক ইকো ভিলেজ পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। এখানে এসে কাপ্তাই বাঁধ দেখবেন না তা কি হয়? সময় করে কাপ্তাই বাঁধও ঘুরে আসতে পারেন। পাহাড়ি অকৃত্রিম সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড়ি জীবনযাত্রা আপনার মন কিছু সময়ের জন্য হলেও প্রফুল্ল করে তুলবে। নিসর্গপ্রেমী দেশি বিদেশি পর্যটকদের সামনে এই রাঙামাটিকে যথাযথভাবে তুলে ধরতে পারলে এই পর্যটন শিল্প থেকে দেশ অর্জন করতে পারবে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং বিকশিত হবে আমাদের পর্যটন শিল্প। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন SSBCL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে সুমন ভাই। প্রথমে অভিনন্দন যে আপনার গ্রুপ SSBCL গ্রুপ
ইউরোপের ইন্টারন্যাশনাল আর্চ অফ ইউরোপ অ্যাওয়ার্ড আপনারা অ্যাচিভ করেছেন, এবং অবশ্যই আপনারা আপনাদের কোয়ালিটি এবং টেকনোলজি দৃঢ়ভাবে মেনটেন করেছেন দেখে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা আপনারা অ্যাচিভ করেছেন। এই জন্য আপনাদেরকে প্রথমেই শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, একুশের দর্শকদের ধন্যবাদ। বেসিক্যালি আমরা অনেক বছর দীর্ঘদিন 1990-তে আমরা শুরু করি এডুকেশন প্লেসমেন্ট সার্ভিস সেক্টরে কাজ করার জন্য। তো দীর্ঘদিন অভিজ্ঞতা এবং সার্ভিসে কিভাবে স্মুথনেস বাড়ানো যায়, টেকনোলজি ইউজ করা, এবং এটার সূত্র ধরে কিন্তু এই গর্বের যে অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। তো একটু বলবেন কি যে কেন আপনাদের এই গ্রুপকে এবং এই কোম্পানিকে সিলেক্ট করলো তারা এই অর্ডারের জন্য? আপনার কোশ্চেনের ভিতরে যে অ্যান্সারটা আছে কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য। আসলে কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য একার পক্ষে সম্ভব নয়। আমি আগেই বলেছি যে 1990-তে আমরা শুরু করি সার্ভিস সেক্টরে কাজ করা, এবং এখানে যে আমাদের স্টাফ মেম্বার যে আছে এবং আমাদের যে কানেক্টিভিটি যাদের সাথে আছে, লোকাল পার্টনার, ফরেন পার্টনার, আপনাদের মিডিয়া, সবারই কল্যাণেই কিন্তু আমরা প্রপারলি সার্ভিস প্রোভাইড করতে পারছি। আমরা জানি যে এটা 7টা কোম্পানির সম্পৃক্ততায় এই গ্রুপটা গড়ে উঠেছে, একটা বিশাল ব্যাপার, এবং আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন এবং আমাদের দেশের উন্নয়নের কাজে কিন্তু আপনারা নিবেদিত। একটু ক্ষেত্রগুলো বলবেন আপনাদের কাজের? বেসিক্যালি আমরা ইন্টারন্যাশনাল এডুকেশন, দ্যাট মিনস ফরেনে যে যারা পড়তে যায় তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। এডুকেশন সেক্টরে আমরা কাজ করি, আমরা সফটওয়্যার ডেভেলপ করি বিভিন্ন এডুকেশন সেক্টরে। আমরা পর্যটন নিয়ে কাজ করি, আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করি দেশ এবং বিদেশে, আমরা মিডিয়া নিয়ে কাজ করি, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজ আমরা করে থাকি। আপনারা বলেন যে শিক্ষার ক্ষেত্রে আপনারা বিশেষভাবে জোর দিচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনারা রিসেন্টলি জার্মানিতে আপনারা অনেক প্রচুর স্টুডেন্ট পাঠিয়েছেন, ইনিশিয়েটিভ নিয়েছেন। সেক্ষেত্রে একটু বলবেন কি যে আমরা কিন্তু প্রচুর বিজ্ঞাপন দেখে থাকি জার্মানিতে উচ্চ শিক্ষার্থী বিদেশে গমনের জন্য জার্মানিতে যান, এই অনেক আকর্ষণীয় বিজ্ঞাপন, এবং এর প্রলোভনে পড়ে অনেক শিক্ষার্থীও কিন্তু আসলে সাফারার হচ্ছে। তো আসলে এ থেকে উত্তরণের উপায়টা কি? কিভাবে তারা প্রলোভনে পড়বে না বা কিভাবে তারা বিপদগামী হবে না, এটা একটু বলবেন? বেসিক্যালি দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমাদের অ্যাওয়ারনেস গ্রো করাতে হবে। আমি যদি কোনো তথ্য প্রপারলি জানি তাহলে কিন্তু আমার আসলে বিপদে পড়ার সম্ভাবনা খুবই কম। আর যেহেতু আমরা এলডিসি ভুক্ত কান্ট্রি, অবভিয়াসলি আমাদের হাতছানি দেয় যে ডেভেলপ কান্ট্রি, ডেভেলপ নেশনে গিয়ে তাদের লেটেস্ট টেকনিক্যাল এক্সপার্টিস অর্জন করা, তাদের যে পড়াশোনার যে স্টেপগুলি সেগুলো আমাদের শেখা, এবং প্রপারলি যে টেকনিক্যাল এক্সপার্টি অর্জন করে সেগুলো ইমপ্লিমেন্ট করা, বা নিজের কেরিয়ার বিল্ডিং এর জন্য সেখান থেকে সহযোগিতা নেওয়া। তো এটা সূত্র ধরে যখন দেখা যায় যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিদেশে পড়তে যেতে চায়, তখন অনেকাংশেই অনেক রকম বিজ্ঞাপন পত্রিকায় আসবে, এটাই স্বাভাবিক। আরেকটা ব্যাপার যেটা আমাদের সবাই মনে রাখতে হবে যে বেসিক্যালি কোয়ালিটি সার্ভিস যখন আপনি প্রোভাইড করবেন তখন গভর্নমেন্টের একটা মানে ব্যাকআপ সার্ভিস প্রয়োজন হয়, কিন্তু এই সেক্টরে ইন্টারন্যাশনাল এডুকেশন সেক্টরে কিন্তু এখন পর্যন্ত সেরকম পৃষ্ঠপোষকতা আসেনি, বা গভর্নমেন্টের কোনো আইন প্রণয়ন করা হয়নি। তারপরে সে আবার সেই অ্যাওয়ার্ডের প্রসঙ্গে ফিরে আসতে ইচ্ছে করছে, কারণ আপনারা পৃষ্ঠপোষকতা সেরকম পাননি, তারপরে কিন্তু আপনি একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করে এনেছেন। তো এই প্রসঙ্গে আমরা একটা ফুটেজও দেখব। তো আপনি একটু বলবেন যে এই যে এখানে যে আপনারা অ্যাওয়ার্ডটা পেলেন সেখানে কয়টা কোম্পানি আপনার সম্পৃক্ত অংশ নিয়েছে? বেসিক্যালি গ্রুপ, আমরা যে গ্রুপলি সার্ভিস প্রোভাইড করে থাকি, যে এডুকেশন, ইন্টারন্যাশনাল এডুকেশন, মিডিয়া সেক্টর, আপনার ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট, লোকাল ইভেন্ট ম্যানেজমেন্ট, অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আমরা বিভিন্ন রকম সেমিনার, ওয়ার্কশপ করে থাকি সারা ওয়ার্ল্ড ব্যাপী, শুধু বাংলাদেশই না। আমরা এই প্রান্ত থেকে অন্য প্রান্ত বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইড করে থাকি, এবং আমরা একটা ব্রিটিশ পার্লামেন্টে একটা প্রোগ্রাম স্পন্সর করি, এটাকে বলা হয় পার্লামেন্টের রিসেপশন, এবং সেটা কিন্তু অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য, দ্যাট মিনস ডেভেলপড যে ন্যাশন, ডেভেলপড গভর্নমেন্ট যেন আমাদেরকে যেন পজিটিভলি জানে, বাংলাদেশকে তারা পজিটিভলি জানে, সেটা কিন্তু আমাদের ইনিশিয়েটিভ। অবশ্যই আমরা এই অ্যাওয়ার্ড সেরেমনি একটু ফুটেজ দেখে আসি। থ্যাংক ইউ। Managing Director. Of Bangladesh, ladies and gentlemen, this is SSBCL Group. Mr. Sumon Talukder, Managing Director, is here tonight in Frankfurt at this international convention, receiving the 2012 International Arch Award of Europe. SSBCL Group from Bangladesh.
SSBCL Group du Bangladesh, Monsieur Suman Talukder, directeur général. SSBCL Group du Bangladesh. দর্শক, আমরা দেখছিলাম প্যাকেজটি। আচ্ছা সুমন ভাই, আমাকে আমরা বলবেন কি যে এই যে আমরা প্যাকেজটি দেখলাম, এটা তো ফ্রাঙ্কফুর্টে হয়েছিল, এখানে কয়টি দেশ অংশগ্রহণ করেছে? বেসিক্যালি 48 কান্ট্রিজ। আমি আগেই বলেছি যে সারা ওয়ার্ল্ড থেকে এখানে কয়েক হাজার কোম্পানিকে তারা সিলেক্ট করে যারা কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে থাকে। তো 100 কোম্পানি ফাইনালি সিলেক্টেড হয় বা নমিনেটেড হয়, তার ভিতরে বাংলাদেশ থেকে আমরা ছিলাম। এবং ওখানে যখন আমাকে অ্যাওয়ার্ড সেরেমনিতে কথা বলতে বলা হয় যে আমার অনুভূতি কি, আচ্ছা, তখন অনুভূতির সাথে যে কথাটা আমি বললাম যে আমাদের দেশকে তুলে ধরার চেষ্টা করলাম পজিটিভলি, এবং ওখানে যারা ছিলেন সবাই কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আমি যতদূর জানি আপনি বলেছিলেন বিউটিফুল বাংলাদেশ। হ্যাঁ, বিউটিফুল বাংলাদেশ বলেছিলাম। শুধু সেটাই না, এর বাইরে যে আরেকটা ব্যাপার আছে যে অনেক ইনভেস্টর যেন বাংলাদেশে ইনভেস্টমেন্টে আগে এসেছে। আমি কিন্তু একটা দাওয়াত তাদেরকে দিয়েছিলাম যে আপনারা বাংলাদেশে আসেন, এটা ইনভেস্টমেন্ট একটা বিশাল ক্ষেত্র কিন্তু, হ্যাঁ, এবং সেটা হয়তো আমরা কিন্তু গ্রাজুয়ালি সাড়া পাচ্ছি যে বিভিন্ন সেক্টরে আপনার রোড অ্যান্ড কনস্ট্রাকশন হতে পারে, ট্যুরিজম সেক্টরে, এডুকেশন সেক্টরে, বিশেষ করে এডুকেশন সেক্টরে অনেকগুলো ইউনিভার্সিটি তারা বাংলাদেশে তাদের ক্যাম্পাস সেট আপ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং আমরা তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। শুন ভাই, একটু আগে এই ফুটেজটা দেখেন, একটু আগে আপনি বলছিলেন যে সরকারি পৃষ্ঠপোষকতা আসলে খুব জরুরি। সেক্ষেত্রে একটু বলবেন কি আসলে সরকারি পৃষ্ঠপোষকতা আপনি চাচ্ছেন যে আসুক, আমরা তাহলে আরো ভালো করতে পারবো, তবে আসছে না কেন? আসলে এটা আমার পক্ষে বলা সম্ভব না যে সরকারের ডিসিশন সরকার নেবেন, তবে উইদাউট পৃষ্ঠপোষকতা আপনি বলতে পারেন যে এই ইন্ডাস্ট্রি, ইটস এ সার্ভিস ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি অনেক দূর চলে গেছে, অনেক দূরে এগিয়েছে। আপনি যদি দেখেন যে ফরেন রেমিটেন্স যে প্রবাহ যে দেশে ডে বাই ডে বাড়ছে, কখনো হঠাৎ করে কমেও যায়, এটা কিন্তু অন্যতম অংশীদার যারা স্টুডেন্ট বা যারা বিদেশে পড়তে যায়, তারা যে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, বা আমাদের দেশীয় লোকজন যারা বিদেশে আছে তারা যে টাকাটা পাঠায়, এটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট ঠিক অতটা আমরা দেখি না। এবং এই সেক্টরটা যদি গভর্নমেন্ট ভালোভাবে পৃষ্ঠপোষকতা দেন, এডুকেশন সেক্টরটা অনেক দূর চলে যাবে। ইন্টারন্যাশনাল এডুকেশন সেক্টরে আমরা অনেকবার বলেছি, আমরা অনেক এমন সেমিনারও করেছি যে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা দরকার, একটা আইন দরকার যেটা কন্ট্রোল করতে পারে। এবং এদেশে এত রেমিটেন্স আসে কিন্তু গভর্নমেন্ট অ্যাকনোলেজমেন্ট এখনো অ্যাকর্ডিংলি হয়নি যে এই সেক্টরে কারা, মানে কোন সেক্টর থেকে কারা কতটুকু রেমিটেন্স বাংলাদেশে পাঠালো। আর রেমিটেন্স ছাড়া কিন্তু আমাদের ব্যাকবোন কিন্তু স্ট্রং হবে না, আমাদের অর্থনীতি স্ট্রং হবে না। আমাদের অর্থনীতি স্ট্রং না হলে কিন্তু একটা জাতি হিসেবে যে আমাদের এটা আমরা স্বপ্ন দেখি যে মধ্য ইনকামের দেশে আমরা যাব, সেটা কিন্তু আসলে সম্ভব না। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটা অবশ্যই সরকারকে সেটা অনুধাবন করতে হবে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই এডুকেশন সেক্টরে যারা কাজ করছে তাদের সাথে যৌথ উদ্যোগে আপনারা একটা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন, সেটার কি অবস্থা? আমি যতটা শুনেছি সেটা এখন পর্যন্ত কোনো সিগনেচার হয়নি, বাট পার্লামেন্টে সেটা নেক্সট সেশনে, কোন এক সেশনে আর কি উঠবে, এবং সেটা আইন হিসেবে আসবে এবং সেটা ইমপ্লিমেন্ট হবে অ্যাকর্ডিংলি, আমরা সেটা আশাবাদী। আচ্ছা, আরেকটা বিষয় সুমন ভাই জানতে চাচ্ছি, যেহেতু জার্মানিতে পড়াশোনা নিয়ে কথা হচ্ছে, সেটা জানতে চাচ্ছি যে এই যে জার্মানিতে যারা পড়তে যাচ্ছে তাদের খুবই জরুরি, আমরা জানি যে জার্মান ভাষা শিখতে হবে, ডয়েচ ভাষা তাদের একটা গর্বের বিষয় জার্মানিতে। তো এই ডয়েচ ভাষা শেখাটা কি আসলেই জরুরি, নাকি ওখানে যে শিখতে হবে, নাকি এখান থেকে শিখে যেতে হবে? একটু বিষয়টা যদি একটু বলতেন। আসলে আমি একটু গোড়ার দিকে যাই। জার্মানিতে যদি পড়তে যেতে চায় স্টুডেন্ট, অবশ্যই ডয়েচ ভাষা শেখা দরকার, কারণ জার্মান ভাষা ছাড়া জার্মানিতে সার্ভাইভ করে ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। ওখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখন পর্যন্ত ডয়েচ ভাষায় পড়ায়। আরেকটা ব্যাপার আমাদের জানতে হবে যে স্টেট ইউনিভার্সিটি, মানে স্টেট ওন গভর্নমেন্ট ইউনিভার্সিটি কোনো টিউশন ফি নেই, কিন্তু সেখানে পড়তে হবে কিন্তু ডয়েচ ভাষায়। সেখানে ইংলিশে যে পড়া যায় না তা কিন্তু না, সেটার পরিমাণ খুবই কম, হয়তো 2% 3% ইউনিভার্সিটি কোটা থাকে ইংলিশে পড়ার জন্য। কিন্তু আপনি যদি ইংলিশে পড়তে যান, সেখানে যেহেতু আপনি ডয়েচ ভাষা সার্ভাইভ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু ডয়েচ ভাষা শিখতেই হবে। ডয়েচ ভাষা জার্মানিতে কিন্তু সার্ভাইভ করার কোনো ওয়ে নাই, এবং যার জন্য আমরা চেষ্টা করি, আমরা এই ফিল্ডে অনেক দিন যাবত কাজও করি, এবং আমরা যৌথভাবে একটা জয়েন্ট প্রক্রিয়ার মাধ্যমে জার্মানির ইউরেশিয়া আর বাংলাদেশে আমরা আমরা কোর্স শেখানোর চেষ্টা করি। বাংলাদেশে আপনি 1.5 থেকে 2 মাস, দেন বাকি যে 9 মাস, 9 মান্থ তারা ওখানে গিয়ে শেখে। কখনো কখনো আমরা 2 মাস এখানে করাই, 7 মাস তারা বার্লিনে গিয়ে করে, এবং কোর্সগুলি কমপ্লিট করার পর তারা ইউনিভার্সিটিতে যায়। এবং যখন তারা ইউনিভার্সিটিতে যায়, তারা কিন্তু
অ্যাকর্ডিংলি লেকচার ফলো করতে পারছে, তাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারছে, অনেক সুবিধা এবং তাদের পাচ্ছে সোশ্যাল যে কানেক্টিভিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু ডয়েচ ভাষার দরকার। কিন্তু আমরা আরো যেটা জেনে থাকি যে স্টুডেন্টরা কিন্তু জব করতে চায়, যে লেখাপড়ার ফাঁকে ফাঁকে সে অবশ্যই সে কিছু আর্ন করতে চাইবে, সে যদি কিছু জব করতে চায় লোকাল লোকদের সাথে মিশতে হবে। আচ্ছা, এখানে জবের কথা যখন আসলে একটু জানতে চাচ্ছি, কত আওয়ার তারা ক্রেডিট তারা জব করতে পারে? সপ্তাহে 20 ঘন্টা জব করা যায়, আচ্ছা। বাট তার ভাষা জানতে হবে। ভাষা জানতে আপনি হবে, লোকাল লোকদের সাথে কথা বলতে না পারেন তাহলে তো আপনি কি আপনাকে জব দিবে না। অবশ্যই এটা মানে সত্যি। আপনার মানে কমিউনিকেশনটা কিভাবে করবেন, জি। আপনি কিন্তু ডয়েচ ভাষায় ওখানে কমিউনিকেশন করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে অনেক দরিদ্র প্রতিভাবান মেধাবী ছাত্রছাত্রী আছে যারা বাইরে উচ্চ শিক্ষার্থে পড়াশোনা করতে আগ্রহী। সেক্ষেত্রে স্টেট ইউনিভার্সিটিতে উইদাউট ফি তারা কি পড়াশোনার যে সুযোগ আছে সেটা আপনারা কিভাবে তাদের সেই সুবিধাটা দিতে পারেন, বা তারা সেই অপরচুনিটি কিভাবে গ্যাদার করতে পারে? বেসিক্যালি স্টেট ইউনিভার্সিটি এখনো টিউশন ফি নেই বলাই চলে, দুই একটা স্টেটে কিছু কিছু টিউশন ফি তারা নিয়ে থাকে, বাট সেটা বিনিময়ে তারা অন্য সাপোর্টিং সার্ভিসও প্রোভাইড করে থাকে। যদি কেউ মানে কোয়ালিটি এডুকেশন পেয়ে থাকে, ভালো রেজাল্ট করে থাকে, সে জার্মান যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাজ পার দেয়ার প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ড সে অ্যাপ্লাই করতে পারে, এবং সে যদি ওখানে ইউনিভার্সিটি তার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু ইজিলি সে যেতে পারে, কোনো টিউশন ফি না। নেই। সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি জানি যে সেখানে টিউশন ফি নাই, খুব ভালো কথা। সেখানে যে সে যদি ডয়েচ ভাষা জানে সে নিজেই ইনকাম করে নিতে পারবে, সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। কিন্তু এখানে যাওয়ার আগে যে প্রসিডিওর গুলো মেনটেন করতে হয় সেই বিষয়গুলোতে তো তার একটা ফিনান্সিয়াল ব্যাকআপ থাকা দরকার। সেই ক্ষেত্রে কিন্তু অনেক মেধাবী ছাত্রীদের বা প্রতিভাবান ছাত্রী, দরিদ্র ছাত্রছাত্রীদের সেটা নেই। সেক্ষেত্রে কি আপনার কোম্পানি বা আপনারা কোনো কিভাবে তাদেরকে সাহায্য করতে পারেন? ধন্যবাদ। বেসিক্যালি ভাষা শিখতে হয়, আমি আগেই বলেছি ভাষা শেখার একটা খরচ আছে, ঠিক আছে। আর জার্মান গভর্নমেন্ট একটা ক্যালকুলেশন আছে যে এক বছরে সে একাডেমিক কোনো পয়সা দিতে হবে না, টিউশন ফি দিতে হবে না, কিন্তু তার থাকা খাওয়ার পয়সা তো লাগবে, সেটার জন্য তার তো একটা বাজেট থাকতে হবে। যার জন্য গভর্নমেন্ট একটা ক্যালকুলেশন আছে যে 7,908 ইউরো সমপরিমাণ টাকা বাংলাদেশের কোনো ব্যাংকে রেখে সেটাকে ব্লক করে দিতে হবে। ব্লক করে দিতে হবে, দ্যাট মিনস এই টাকাটা বিশ্ব হওয়ার পরে তার জার্মানিতে এডুকেশন পারপাসে খরচ হবে, মানে তার টিউশন ফি না, তার অ্যাকোমোডেশন, তার ইন্স্যুরেন্স, তার যে ফুডিং বা তার ট্রান্সপোর্টেশন পারপাস খরচ হবে। তা ন্যূনতম কিন্তু তার অ্যাকাউন্টে একটু টাকা থাকতে হবে। আপনার 7,908 ইউরো, যেটা আজকে রেট অনুযায়ী আমরা যদি কনভার্ট করে দেখি প্রায় 9 লক্ষ টাকার কাছাকাছি। সেক্ষেত্রে দরিদ্রটা কি তাহলে এটা কিভাবে করবে, এটা আপনার কি মনে হয়, আপনার সাজেশন কি হবে? এক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে ল্যাঙ্গুয়েজ কোর্স একটা ফি আছে, আমরা ভালো স্টুডেন্ট যারা তাদেরকে চেষ্টা করি যে এখানে স্কলারশিপ দেওয়া যায় কিনা, এবং আমরা ইয়ারলি প্রচুর স্কলারশিপ দিয়ে থাকি। অবশ্যই মেধাবী বা যাদের পড়াশোনা করার ক্যাপাসিটি নেই তারা কিন্তু অনেকাংশেই অনেক স্কলারশিপ পেয়ে থাকে। আর একটা ব্যাপার যেটা আমরা বলবো যে ব্যাংক কিন্তু এই সেক্টরে আগে আসতে পারে, মানে গভর্নমেন্ট বা ব্যাংক কিন্তু এই সেক্টরে আগে আসতে পারে। একজন মেধাবী স্টুডেন্ট তার কিন্তু আপনার 7,908 ইউরো নেই, দ্যাট মিনস প্রায় 9 লক্ষ টাকা তার কাছে নেই, বাট এই টাকাটা কিন্তু তার মানে অ্যাকোমোডেশন ফুডিং এর জন্য দরকার বা দেখানো দরকার। সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি বা ব্যাংক যদি কোন লোন প্রোভাইড করে থাকে এটা কিন্তু হেল্প হয়। আমরা অনেক সময় চেষ্টা করি যে আমাদের সাধ্যমতো ফাইন্যান্স করার জন্য, যে সেটা টিউশন ফি ডিসকাউন্ট হোক বা স্কলারশিপ আমরা দিয়ে চেষ্টা করি। যে বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশন, ব্যাংক বলেন বা আরো অর্গানাইজেশন বলেন, তারা সিএসআর কার্যক্রম কিন্তু পরিচালনা করে থাকেন। শিক্ষার এই ক্ষেত্রটা কি তারা যদি একটু নজর দেন তাহলে কিন্তু সত্যি মেধাবীরা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আইনের কথা বললাম যে ক্রস বর্ডার হায়ার এডুকেশন, যে এই আইনটা যেতে হয় সেক্ষেত্রে দেখবেন অনেক কোম্পানি কিন্তু এগিয়ে আসবে স্কলারশিপ প্রোভাইড করার জন্য। লোকাল কোম্পানি, মনে করেন কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যেতে চায় জার্মানিতে, কোন কোম্পানি যাকে স্পন্সর করে, কন্ডিশন থাকবে সে বাংলাদেশে ব্যাক করে ওই কোম্পানিতে জয়েন করবে, সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট সুযোগ পাবে। বাট সেটা আমার মনে হয় নীতি নির্ধারণ পর্যায়ে আছে, যে পর্যন্ত আমরা একটা সঠিক নীতি না পাবো সে পর্যন্ত অনেক কোম্পানি কিন্তু এগিয়ে আসবে না। আমাদের কাছে অনেকেই আসে যে যারা পড়তে যাচ্ছে তাদের এমন কেউ আছে কিনা যাকে আমরা স্কলারশিপ দিতে পারি, বাট সেটা কিন্তু
আমরা কখন তাকে সাপোর্ট দিতে পারবো? যখন একটা সঠিক নীতিমালা থাকবে। কারণ ওই স্টুডেন্ট তো বাংলাদেশে ব্যাক করতে হবে, বাংলাদেশে ব্যাক করে তার যে এক্সপার্টিজ সে অর্জন করলো, তার যে নলেজ, তার যে মেধা, সেটা যেন এক্সপ্লোর করার চেষ্টা করবে এখানে। অবশ্যই সেটা আমাদের দেশের সমৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তো আপনাকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের অ্যাওয়ার্ড অ্যাচিভ করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমি যে সবাইকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন, গার্ডিয়ানস, স্টুডেন্টস, যে আপনার সঠিক তথ্য জানেন, যারা জার্মানিতে বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় পড়তে যেতে চান, সঠিক তথ্য জানেন, আপনি ইউনিভার্সিটি খোঁজ খবর নেন এবং যে টাকা ট্রান্সফার করবেন যে সেটাও কিন্তু একটা ব্যাংকিং চ্যানেলে ট্রান্সফার হয়, সেটা আপনার প্রপারলি জানেন, আপনি জেনে করেন, সেক্ষেত্রে বিভ্রান্তি থাকবে না এবং আপনারা সঠিকভাবে সঠিক পরামর্শ পাবেন এবং আপনারা কোর্স কমপ্লিট করার পরে ওখানকার যে এক্সপার্টিজ জানবেন, সেই এক্সপার্টিজ আমাদের ন্যাশনাল ইকোনমি ডেভেলপমেন্টের জন্য এক্সপ্লোর করার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21শে দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21শে দুপুর, 21শে টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেইল করতে পারেন। ফোন 81265335 থেকে 8, ফ্যাক্স 8802812170, ইমেইল dupur@21e-tv.com। 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুভ দুপুর।